হ্যাঁ, বন্ধুরা তোমরা সব কেমন আছো? আমি চলে এসেছি, অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমি তো তোমাদের বিভিন্ন রকম গল্প শুনেছি এবং তোমাদের সবসময় গল্প শোনার আগে এবং পরেও হয়তো বলি যে আমার গল্প কেমন লাগলে তোমরা লাইক করবে, কমেন্টস লিখবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কি ভবিষ্যতে আমি সমস্ত আরো গল্প বলার একটা উৎসাহ পাবো। আমি তোমাদের বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের গল্প শুনেছি, রূপকথার গল্প শুনিয়েছি, ছড়া শুনিয়েছি, কবিতা শুনিয়েছি, পৌরাণিক কাহিনী শুনিয়েছি। আজকে আমি একটা অন্য ধরনের গল্প শুনবো, এটাও যদিও হাসির গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, কিন্তু টেনিদা সিরিজের নয়। এই গল্পে টেনিদা নেই, শুধু আছে প্যালারাম। তা এই গল্পটার নাম হচ্ছে অথ নিমন্ত্রণ ভোজন। তাহলে শুরু করা যাক। পিসতো ভাই ফুচুদা সবই ভালো, কেমন নেমন্তন্নর নাম শুনলেই তার মাথাটি ঠিক থাকে না। দিব্যি আছেন ভদ্রলোক, খাচ্ছেন, দাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখার্জির বাপের শ্রাদ্ধ নেমন্তন্ন করে গেছে। সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর। দুদিন আগে থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলেন, তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠক। শরীর ভালো করা চাই, খিদেটাকে তো জাগিয়ে তোলা চাই। পরম পরস্পরিত লুচি লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করা যায় ততই লাভ। ফুচুদার শরীরের বর্ণনা শুনে তোমরা হয়তো মনে মনে ভাবতো, ইয়া তাগড়া জোয়ান, বুকের ছাতি বুঝি 52 ইঞ্চি। কিন্তু ভুল, একদম ভুল। আমি শ্রীমান প্যালারাম বাণুজ্যে পালাজরে ভুগি, বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটা ধরে রেখেছি। সুতরাং আমাকে যারা দেখনি তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছে আমার চেহারাটি কিরকম। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমি স্বয়ং শ্রীমান প্যালারাম ল্যাং মেরে ফুচুদাকে চিৎপটাং করে দিতে পারি। অর্থাৎ ফুচুদার রোগা এবং প্যাকাটির মতন ঝাঁকড়া চুলওয়ালা মাথাটি একেবারে খেজুর গাছের আগার মতন, আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় কোনোদিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে নিয়ে আকাশ উড়ে যাবে। তা যাই হোক, এই তো চেহারা, কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ। অত বড় পিলের সাম্রাজ্য নিয়ে লোকটা লুচি মন্ডা যে কোথায় রাখে সে এক গুরুতর গবেষণার বিষয়। ক্লাসের অঙ্ক পরীক্ষায় আমি প্রায় বড় বড় গোল্লা খাই, তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চেয়ে স্কোয়ার রুটের অঙ্ক কষাও অনেক সোজা। এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম। আজকে আমি সেই গল্পটাই তোমাদের শোনাবো। জীবনে অনেক দুঃখ ভুলেছি, এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পেছনে দৌড়ানোর সময় একটা নেড়ি কুত্তা যে আমার স্বাদের জুতোটা খুলে আমায় দৌড়তে হচ্ছে, তো স্বাদের নতুন আলবার্ট জুতো যেটা আমসত্ত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল তা পর্যন্ত আমি ভুলে যেতে রাজি আছি। কিন্তু ফুচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে যে সাংঘাতিক দাঙ্গা পেয়েছিলাম সে কথা আমি মনেও ভুলবো না। সে এক মারাত্মক অভিজ্ঞতা। থাকি মফস্বল শহর দিনাজপুরে, পড়ি জেলা স্কুলে। এমন সময় আমাদের দুই ভাইয়ের পৈতে হলো। আমি প্যালা আর মেজদা নেলা। কানে বেলকাটার ফুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি, আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সায়ং সন্ধ্যা আসছে, মানে সন্ধ্যা আসতে না, সন্ধ্যা আরতি করতে হবে না। তোমাদের ভেতর যাদের পৈতে হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এই ব্রাহ্মণ বটুদের দামটা এই সময় কেমন বেড়ে যায়। পাড়ায় বুড়িদের যত ফলদানের ব্রত, সে আমাদের বাঁধা। দ্বাদশ ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই। বেশ সুখেই ছিলাম, কোনো সন্দেহ নেই। আমাদের এক আত্মীয় শ্যামানন্দ চৌধুরী থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরোডে। সেখানে তার কি একটা ব্যবসা আছে। তা হঠাৎ সমানন্দবাবুর শখ হলো তিনি তার বাবার বাৎসরিক শ্রাদ্ধে জোনা কয়েক ব্রাহ্মণ খাওয়াবেন, ব্রাহ্মণ ভোজন যাকে বলে আর কি।
বিরল জায়গাটা ছোট, একটি বাজার, খান কয়েক দোকান, একটি থানা। অনেক কুড়িয়ে বাড়িও নজনের বেশি ব্রাহ্মণের সন্ধান পাওয়া গেল না সেখানে। সুতরাং শ্যামানন্দবাবু দিনাজপুর এলেন বাকি 3জন ব্রাহ্মণের খোঁজে। আর জোগাড় করলেন কাকে বলো তো? আমি পেলা, মেজদা নেলা আর পিস্তত ভাই ফুচুদাকে। যেদিন সেদিন বিকেলে দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর বাজছেন। সে একখানা দেখার জিনিস বটে। পাড়ার যত কাক সেদিন সেই ব্যাপার দেখে কা কা করে মাইল 3 দূরে পালিয়ে গেল। বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের এত ভয় করে না। পরদিন সকাল থেকেই নামলো প্রবল মুষলধারে বৃষ্টি। সারা বছরে বোধহয় কোনোদিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি। আকাশে চৌবাচ্চাটা কি করে যেন সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে। হর হর করে জল যে পড়ছিল তো পড়ছিল, তার আর কোনো থামার বিরাম নেই। তার অবস্থা দেখে ফুচুদার চোখ দিয়ে অব্দি বর্ষা নামার উপক্রম। আহা, হাবিরলের কই মাছ বিখ্যাত, আর তার এক একটা 3টে নিয়েই একসের হয়ে যায়। তাছাড়া আগের দিন শ্যামানন্দ বাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গেছেন, তাতে যে ওখানে দস্তুর মতন একটা রাজস্বীয় যজ্ঞের আয়োজন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যা বৃষ্টি আরম্ভ হয়েছে, স্টেশন যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোনোও অসম্ভব। শুধু ফুচুদা কেন, আমাদের মনটাও খুব খারাপ হয়ে গেল। 10টার ট্রেনে আমাদের যাওয়ার কথা, 9টা বাজতে না বাজতেই ফুচুদা ছটফট করতে লাগলেন। ইচ্ছেটা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। আর থাকতে না পেরে ফুচুদা বাবার কাছে দরবার করতে গেলেন। মামা, ট্রেনের সময় তো হলো। বাবা ভয়ানক রাজবাড়ি লোক, ছুটির দিনে বসে মোটা মোটা ফিলোসফির বই পড়েন, আর সেই সময় যদি কেউ বিরক্ত করে ভয়ানক চলে যান। ফুচুদার কথা শুনে তিনি মুখ তুলে বললেন, চশমাটা নাকের ডগায় আনলেন, শান্তভাবে পড়লেন, তাতে কি হয়েছে? না, ফুচুদা বলল, তোতলাতে তোতলাতেই বলল, তা 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 বিরলে যেতেই তো হয়, যেতেই তো হবে। হুম, ব্রাহ্মণ ভোজনের ব্যাপার, গেলে ভদ্রলোকের কথাটা বলে আরো কিছু বলতে যাচ্ছে, এমন সময় বাবা তার মুখের কথাটা কেড়ে নিয়ে বললেন, ভদ্রলোকের স্বর্গত বাপের গলায় পিন্ডি সেধবে না, এই তো? তা নাই সেধলো, এই বাদলার দিলে একবেলা উপোস করে থাকলে তার কোনো ক্ষতি হবে না। ভেবেছে এই বৃষ্টির দিনে আমি তোমাদের বেরোতে দেবো? তারপর ভিজে 3 দিনের নিউমোনিয়া হলে ডাক্তারের কড়িটা কে গুনবে? যাও, এখন ঘরে গিয়ে লজিক পড়ো, বিকেলে আমি পরীক্ষা নেব। হাঁড়ির মতন মুখ করে ফুজুদা পালিয়ে এলেন। ছোট বোন আনি অত্যন্ত ফাজিল, বললে, ফুচুদা, একটা কোলা ব্যাং মেরে চিৎ করে উঠোনে রাখো, এক্ষুনি বৃষ্টি ধরে যাবে। ফুচুদার দাঁত মুখ ছেড়ে যা যা। কিন্তু কপাল ভালো, হঠাৎ বৃষ্টিটা থেমেও গেল। আর কথা নেই বার্তা নেই, ফুচুদা আমাদের 2 ভাইকে বগল দাও করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে। 10টার ট্রেনটা আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে, আর আধ ঘন্টা পরে 11টায় গাড়ি পাওয়া গেল। আত্মপ্রসাদে হাসি হেসে ফুচুদা বললেন, দেখলি তো ট্রেনটা কিরকম পেয়ে গেলাম? আরে শাস্ত্রে কি বলেছে জানিস? ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণে অবহেলা করা, যে তাকে 64,000 রৌরব আর কুম্ভিপাক নরকে বাস করতে হয়। আমরা জিজ্ঞেস করলাম, কোন শাস্ত্রে আছে ফুচুদা? ফুচুদা গম্ভীর হয়ে বলল, পেটার সংহিতায় লিখেছেন অগস্ত্য মুনি, দুনিয়ার সেরা পেটুক, এক চুমুকে সমুদ্রটাকে জলপান করে ফেলেছিলেন, সেটা জানিস কি? ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে, এমন সময় আবার মুষলধারে বৃষ্টি। ফুচুদা বললেন, যা তা হোক, খায়েঙ্গা ইয়া মারেঙ্গা, সাইক্লোন হলেও আজ কেউ ঠেকাতে পারবে না। আহা, বিরলের কই আর রাধিকাপুরের চমচম, এক একখানা মণিকাঞ্চন যোগ যা হবে। উস উস করে জল টেনে দিয়ে বাজখাই গলায় ফুচুদা বিকট ধারণ রাগিনী দণ্ড,
যদি কুমড়োর মতন চাল ধরে রত, পান্তুয়া হয় খাই শত শত। আর ধানের মতন হতো মিহিদানা, বদিয়া বুটের মতো, আমি গোলা মুড়ে তুলে আনতাম পান্তুয়া পান্তুয়া শত শত। 10-12 মিনিটের পথ। বিরল স্টেশন এসে আমরা যখন নামলাম, তখন প্রবল বৃষ্টিতে চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। মোটা মোটা ধারায় অশান্ত অশান্তভাবে জল পড়ছে, আর বৃষ্টির রেণু যেন কুয়াশার মতন আকাশ বাতাস মাঠটাকে ঢেকে ফেলেছে। কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। সঙ্গে ছাতা ছিল, কিন্তু এই বৃষ্টি সেই বৃষ্টি কি যে ছাতায় বাগ মানার পাত্র? রাস্তাটাও নেহাত কম নয়, প্রায় মাইল খানেক হবে। তা আমি ফুচুদাকে বললাম, ফুচুদা, যা বৃষ্টি, একটু স্টেশনে দাঁড়িয়ে গেলে হতো না? বৃষ্টি তো কি হয়েছে, বর্ষাকালে আকাশ থেকে তো জল পড়বে না তো কি পাকা তাল পড়বে? চল চল, এমনিতেই দেরি হয়ে গেছে। আরো দেরি হলে বাকি 9টা বামুন সব কটা কই মাছ আর সবগুলো চমচম বেমালুম মেরে দেবে। খানিকটা ঝোল আর খানিক রস ছাড়া আর কিছুই জ্বলবে না। চল নে, বেরিয়ে পড়ি। কয়েকটি জলের ছিটে লাগলেই ছাগলের মতন ঘরের দা খুঁজে বেড়াস। জীবনে উন্নতি করবি কি করে, হ্যাঁ? তা বটে, জীবনে উন্নতি করাটা খুব দরকার বলে শুনেছি, কিন্তু এমন প্রাণান্তিক নেমন্তন্ন না খেলে যে উন্নতি হতে পারে না, একথা কখনো শুনিনি। তবু বেরোতেই হলো। ফুচুদা বললেন, দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী। কিন্তু দেবীর শব্দে, কিন্তু বৃষ্টির শব্দে দেবী বোধহয় ফুচুদার কথা ভালো করে শুনতে পারেনি। দুর্গতি নাশিনী না শুনে তিনি বোধহয় শুনছিলেন দুর্গতি দায়িনী। তাই পরমানন্দ দুর্গা আমাদের আরো দুর্গতি শুরু করে দিল। রেল লাইনের পাশ দিয়ে কাঁচা রাস্তা, বর্ষায় যা হচ্ছে তার ভাষায় বর্ণনা করা অসম্ভব। হাঁটু প্রমাণ কাদার তলায় জুতো চালান হয়ে যেতে লাগলো। পায়ে উঠে এলো পা উঠে এলো, জুতো এলো না। কাদা হাঁটতে হাঁটতে যেমন করে লোক জিওল মাছ ধরে, তেমনি করে আমরা জুতো উদ্ধার করতে লাগলাম। বৃষ্টি পড়ছে সমানে, ছাতার ভেতর দিয়ে জল পড়ছে, মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। কই গাছের সঙ্গে চমচমের মতন মণিকাঞ্জন যোগ হয়েছে। জামা কাপড়ে আধ ইঞ্চিও শুকনো নেই। ঠান্ডা হাওয়ায়, বৃষ্টির জলে আমরা হি করে কাঁপছি। ফুচুদা বুক ঠুলে বললেন, ইসমে কেয়া হায়? ধৈর্য চাই, বুঝলি, ধৈর্য চাই। দেখ বিদ্যাসাগর মশাই। নীতি গল্প বলা শেষ হওয়ার আগেই ফুচুদা আর্তনাদ করলো, আরে আ! দমকা হয় ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে। আর মোলো প্রাণপণে ছাতায় চাপ দিতে ঠিক করতে গিয়ে মটমট দুটো শিকের গয়া প্রাপ্তি। ধ্যাত তোর, যাত্রাটাই খারাপ। এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি। কিন্তু দমবার লোক তিনি নন। বললেন, যা হোক, খাওয়াটা তো বেশ ভালোই হবে। কি বলিস? বিরলের কই আর রাধিকাপুরের চম। কিন্তু চম বলার পরে আগে একেবারে আলুর দম। ফুচুদা কাদায় ভুক হয়ে গাত্রোত্থান করতে না পেরে আবার অধঃপতন। এঁটেল মাটিতে আর উঠে দাঁড়াতেই পারেন না। দৃশ্য উপভোগ করব কি ততক্ষণে আমরা দুই ভাই, আমি প্যালা আর মেজদা ন্যালা, দুজনেই আছাড় খেয়ে পড়েছি। 5 মিনিট ধস্তাধস্তি পরে তিনজনে উঠে দাঁড়াতে পারলাম। তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। একটু আগে প্যালারাম ছিলাম তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আমি কে? কাদায় যে অবস্থা হয়েছে তাতে তো কিছুই বুঝতে পারছি না। আমিও হতে পারি, মেজদা ন্যালাও হতে পারি, এমনকি ফুচুদা হওয়াও আশ্চর্য নয় বোধ হয়। নিজের তো সম্বন্ধে সজাগ হওয়ার আগে আবার পতন, আবার উত্থান, পুনরায় পতন। পরপর তিনজন, কখনো একসঙ্গে কখনো তিনজন, ধূপ ধাপ পড়ছি আর পড়ছি, কোন রকম উঠতে না উঠতেই আবার পতন। সে পতনভূত এক বিচিত্র লীলা। আঘাত খেতে খেতে আর ব্যথায় পাচ্ছি না, না আছাড় খাওয়াটা যেন একটা নেশার মতন হয়ে গেছে। মুখে কথা নেই, পড়ছি, উঠছি, আবার পড়ছি। এমন আছাড় খাচ্ছি কাদাতে, এই আমাদের জীবনের একটাই লক্ষ্য, যে আছাড় খাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। খানিক পরে পায়ের তলায় আবার শক্ত জমি পাওয়া গেল। আবার মুখ খুললো ফুচুদা।
উফ, কার মুখ থেকে আজ বেরিয়েছিলাম রে, একেবারে ত্রিভুবন দেখিয়ে দিল। আচ্ছা, এর শোধ তুলবো। কই, কথাটা শেষ করতে না হতে আবার ভোজবাজি, ধপাস করে জুপ করে একটা শব্দ, পুচুদা প্যারিস, পুচুদা প্যারিস। আমি প্যালা আর মেজদা দুই ভাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলো না। সত্যি সত্যি তো ফুচুদা নেই, কোথাও নেই। রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল চলে যাচ্ছে, শুধু তার উপর একটা ছাতার বাঁধ দেখা যাচ্ছে। আর জলের স্থলে অন্তরিক্ষে কোথাও কিছু নেই। পুজোতে একেবারে হাওয়া ভুতুরে মিলিয়ে গেল। অদ্ভুত কাণ্ড রে, এতে ভুতুরে কাণ্ড। আমরা দুই ভাই প্রাণপণে চেঁচে উঠলাম, ও ফুচুদা, ফুচুদা। নালার জোরে বিরাট আলোড়ন। ওরে বাবা, কুমির উঠেছে নাকি? না না, ভয় নেই, কুমির নয়, ফুচুদা উঠে এলেন। বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল নালার জলে তা শেষ করে দিয়েছে। গা বোঝাই পাঁক, ঘাড়ে মাথায় 100 পচা পাতা, নাকে মুখে ব্যাঙাচির নৃত্য। ফুচুদা সে রূপ কি বলবো, সে একেবারে মরি মরি অপূর্ব রূপ। ফুচুদা হাঁপাতে হাঁপাতে বললেন, এক পাটি জুতো গেল, অনেক ডুবে খুঁজলাম, বেটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কপালটাই খারাপ। তো সব পথে তো শেষ হয়, আমাদের পথও শেষ হলো। নেমন্তন্ন বাড়িতে যখন গিয়ে পৌঁছলাম, তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ, এ কি হয়েছে? এসো এসো, জামা কাপড় ছেড়ে ফেলে এক্ষুনি। তোমরা ভাবছো এত দুঃখের পরে বোধ আমাদের খাওয়াটা ভালোই জমবো, কিন্তু হায় রে, তাহলে কি আর এই গল্প লেখার দরকার ছিল? দুর্গা দুর্গতি যায়নি, কি কুক্ষণে যে ফুচেদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন। এই যাত্রায় তিনি আমাদের ভুললেন না। কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে, সেদিকে তাকিয়ে জুলু জুলু করে পুচুদার চোখ। এমন সময়, আরে আরে, দূর দূর, মার মার, শ্যামানন্দ চেঁচিয়ে, কিন্তু তার আগেই যা হবার তা হয়ে গেছে। কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তড়াক করে লাফিয়ে উঠলো বারান্দায়। নতুন ব্রাহ্মণ, সবে পইতে উঠেছে। সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে উঠে পড়লাম আমরা। অর্থাৎ খাওয়া পর্ব ওখানেই ইতি। কই মাছের গামলা আবার অন্যদিকে ফিরে গেল। কিন্তু শ্যামানন্দ বাবু হায় হায় করতে হলে, পুচুদার বুকে যে আগুন জ্বলে উঠেছে, তাকে আর নেভাবে কে? অর্থাৎ এত কষ্ট করে আমরা নেমন্তন্ন খেতে গেলাম, মানে প্যালারা আমার মেলা, সঙ্গে ফুচুদা, কোনো কিছুই খাওয়া হলো না। তা বন্ধুরা, এই হলো আজকের গল্প। কেমন লাগলো তোমাদের, তোমরা বলো। এর পরের দিনকে এই নারায়ণগঞ্জ আমি ভাবছি আরো দু একটা গল্প, এই অন্য ধরনের, টেনিদা ছাড়া অন্য ধরনের আরো দু একটা গল্প শোনাবো। তারপরে অন্য লোকের ক্ষেত্রে গল্প তো শোনাবোই। তাহলে আজকে রাখি, টাটা।